আমেরিকার জিজ্ঞাসাবাদের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি যদি ঠিক কথাটা এইভাবে বলি, আপনাদের অনেকে হয়তো ভ্রু কোঁচকাবেন, প্রশ্ন করবেন এটি কেমন কথা, আমেরিকার জিজ্ঞাসাবাদের মুখে কেন পড়বেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কিংবা আমেরিকার জিজ্ঞাসাবাদ করার কি আছে। আমি যদি ঢাকায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন তার বৈঠক সম্পর্কে সরকারি বার্তা সংস্থা বাংলা বিএসএস যে খবরটি পরিবেশন করেছে, সেই খবরটিকে যদি আলোচনার ভিত্তি ধরি, তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি যে চার্জ দ্য অ্যাফেয়ার্স এর জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ বাসসের সংবাদে এই বৈঠকের যে খবর পরিবেশন করা হয়েছে, সেখানে জিজ্ঞাসা করেন এই শব্দগুলি ব্যবহার করা হয়েছে। সো বারবার যখন তিনি জিজ্ঞাসা করেন, তাহলে তো সেটিকে আমরা বলতে পারি যে তার জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স টেরি জ্যাকবসন আসলে কি জিজ্ঞাসা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কি জানতে চেয়েছেন, কি নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো দর্শক। এবং সেই বিষয়গুলো নিয়ে কথা বলবার আগে এই যে বৈঠকটি এবং বৈঠকের এই যে জিজ্ঞাসাবাদ, তার একটা প্রেক্ষিত আছে, সেই প্রেক্ষিতটির দিকে আমাদের একটু দৃষ্টি দিতে হবে। এবং প্রেক্ষিতটি আসলে দুটো জায়গায়, একটি বাংলাদেশে, আরেকটি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশের প্রেক্ষিতটি আপনারা জানেন যে গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি চলছে, মব অ্যাট্রসিটি, বিশেষ করে 5 এবং 6 ফেব্রুয়ারি 32 নম্বর গড়িয়ে দেওয়া, তারপর টার্গেট করে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি বাড়ি হামলা করা, আগুন দেওয়া, এই যে ঘটনা প্রবাহগুলো ঢাকায় বিভিন্ন যে কূটনীতিকরা আছেন তাদেরকে উদ্বিগ্ন করেছে। তারা বাধ্য হয়েছেন সরকারের সঙ্গে যোগাযোগ করতে এবং তাদেরকে প্রশ্ন করতে, হোয়েদার দেয়ার ইজ এনি গভর্নমেন্ট, অথবা এই অ্যাট্রসিটিটা আসলে কতদিন চলবে। এবং কূটনীতিকদের হস্তক্ষেপে, কূটনীতিকদের প্রতিক্রিয়া পাওয়ার পরে আসলে তড়িঘড়ি করে ডক্টর মোহাম্মদ ইউনূস বিবৃতি দিয়েছেন। এবং যারা আপনারা তার বিবৃতিগুলো ফলো করেছেন, খেয়াল করে দেখবেন যে তিনি একই ঘটনা নিয়ে কয়েক ঘন্টার ব্যবধানে তিনটি বিবৃতি দিয়েছেন এবং প্রতিটি বিবৃতিতে তার ভাষা অবস্থান পরিবর্তন হয়েছে। প্রথমবারে তিনি একভাবে এটি শেখ হাসিনার উপর চাপিয়ে দিতে চেয়েছেন, তারপরেরটাতে আরেকটু সেখান থেকে সরে এসেছেন এবং তৃতীয় বিবৃতিতে তিনি আরো সরে এসেছেন। এবং পুরো সময়টা আসলে তিনি একটা কূটনীতিকদের প্রবল চাপের মধ্যে ছিলেন। সো সেই একটা প্রেক্ষিত আছে। তার বাইরে আরেকটি প্রেক্ষিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আপনারা জানেন যে আগামী 13 ফেব্রুয়ারি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি বৈঠক হবে। এখন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর বৈঠকে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জবাবদিহি করার সম্পর্ক আছে। ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি এবং বিজেপির মুখপাত্র দুজনেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন এবং জানিয়েছেন যে মোদী এবং ট্রাম্পের বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ থাকবে। এবং মোদী যখন বাংলাদেশের প্রসঙ্গ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে উত্থাপন করবেন, সেটি আমরা ধারণা করতে পারি যে সেখানে কি থাকবে। সেখানে সংখ্যালঘু নির্যাতনের বিষয় থাকবে, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি থাকবে, বাংলাদেশের যে একটা নৈরাজ্য তৈরি হয়েছে, বাংলাদেশে যে এক ধরনের একটা এক্সট্রিমিজম তৈরি হয়েছে, সেই বিষয়গুলো তিনি সেখানে তুলে ধরবেন। এবং অনেকে ধারণা করেন, ঢাকার সূত্রগুলো এবং ওয়াশিংটনের সূত্রগুলো বলছে যে মোদী এবং ট্রাম্পের বৈঠকের আগে মার্কিন যুক্তরাষ্ট্র মানে ঠিক ঢাকার তাদের যে অফিসটি, অফিসিয়াল সোর্স থেকে ঢাকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছে এবং তারই ধারাবাহিকতায় ট্রেসি জ্যাকবসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা সাক্ষাৎ করে জিজ্ঞাসাবাদ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান, বাংলাদেশ সরকারের অবস্থান জানতে চেয়েছেন, যে রিপোর্টে তিনি ওয়াশিংটনে পাঠিয়ে দিয়েছেন কিংবা পাঠাবেন। এবার আমরা যদি একটু নজর দিই যে ট্রেসি জ্যাকবসন চার্জ দ্য অ্যাফেয়ার্স, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ঢাকায় তিনি কি প্রশ্ন করেছেন, তিনি কি জিজ্ঞাসা করেছেন। আবার বলে দর্শক, বাসসের ভাষায় বাসস বলেছেন যে এই বিষয়ে জিজ্ঞাসা করেছেন। সো সেই জিজ্ঞাসার জায়গায় যদি থাকি, জিজ্ঞাসার মধ্যে অবশ্যই ছিল যে অপারেশন ডেভিল হান্ট যেটি সরকার শুরু করেছে, সেখানে মানবাধিকারের বিষয়টি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, প্রথমত তো সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার, রোহিঙ্গা, এইসব নানা বিষয় নিয়ে সেখানে কথাবার্তা হয়েছে। কিন্তু অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জিজ্ঞাসা করেন। এটি হচ্ছে আমি বিএসএস এর খবর থেকে যেটি প্রথম আলো প্রকাশ করেছে, আমি কোট আনকোট উল্লেখ করলাম। সো অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জিজ্ঞাসা করেন। দর্শক, অপারেশন ডেভিল হান্ট এই শব্দটি নিয়েও কূটনীতিকদের মধ্যে, আমাদের মধ্যে যেমন এক ধরনের একটা প্রশ্ন আছে, জিজ্ঞাসা আছে যে এরকম একটি নাম কেন। এটি নিয়ে
কূটনীতিকদের মনেও জিজ্ঞাসা আছে, তাদের মধ্যেও এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা হয়েছে। কারণ এই যে ডেভিল হান্ট, ডেভিল বিষয়টি একটা ওয়েস্টার্ন একটা রিলিজিয়াস টার্ম হিসেবে দেখা হয়, একটি ধর্মীয় জায়গা থেকে দেখা হয়। বাংলাদেশে 5ই আগস্টের সরকার পরিবর্তনের পর একটা ধর্মীয় উগ্রপন্থীদের হাতে ক্ষমতা গিয়েছে এমন একটি বক্তব্য, এমন একটি ধারণা পশ্চিমা কূটনীতিকদেরকে দেওয়া হয়েছে। ফলে বর্তমান সরকার যখন ডেভিল হান্ট নামে একটি আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে, যৌথ বাহিনীকে দিয়ে একটা অপারেশন পরিচালনা করে এবং সেটির নাম হয়ে একটা ধর্মীয় আলোকে, তখন তাদের মনে সেই যে ধারণাটি দেওয়া হয়েছিল সেটির ব্যাপারে এক ধরনের একটা ভিত্তি তৈরি হয় যে তাহলে কি বাংলাদেশ আসলেই ধর্মীয় উগ্রপন্থীদের হাতে চলে গিয়েছে কিনা। চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন এই বিষয়গুলো নিয়ে তিনি ঠিক এই প্রশ্নটি করেছেন কিনা সেটি আমরা জানি না, কিন্তু তিনি প্রশ্ন করেছেন মানবাধিকার রক্ষার প্রশ্নে যে এই অভিযানের কারণে নাগরিকদের কিংবা বিরোধী দলের মানবাধিকার লঙ্ঘিত হবে কিনা। পশ্চিমারাও জানেন, ট্রেসি জ্যাকবসন নিজেও জানেন যে কি পরিস্থিতিতে এই যৌথ বাহিনীর এই কর্মসূচিটি শুরু হয়েছে। ডেভিল হান্টিং সরকার শুরু করেছে আসলে যখন পুরো দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতি শুরু করেছে, তার বিরুদ্ধে কিন্তু সরকার কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। সরকার পদক্ষেপ নিয়েছে যখন আক্রান্তরা গাজীপুরে আক্রান্ত হওয়ার পর প্রতিরোধ করার চেষ্টা করেছে, তখন সরকার এই বিষয়টি, এই কর্মসূচি মানে যৌথ বাহিনী রাস্তায় নামিয়ে দিয়েছে, যাতে আর কোথাও আক্রান্ত হওয়ার পরেও নাগরিকরা প্রতিবাদ করতে না পারে, নাগরিকরা প্রতিরোধ করতে না পারে। ফলে গভর্নমেন্টের এই অপারেশন ডেভিল হান্ট আসলে নাগরিকদের বিরুদ্ধে, মানে যারা আক্রান্ত হওয়ার পর প্রতিরোধ করতে না পারে সেটি নিশ্চিত করার জন্য এটি করা হয়েছে। সো এরকম একটি ব্রিফিং কূটনীতিকদের কাছে গিয়েছে, নাগরিকদের কাছ থেকে, তাদের নিজস্ব সূত্রে এবং তাদের অবজারভেশন থেকে। ফলে ট্রেসি জ্যাকবসন যথার্থই প্রশ্ন করেছেন যে এই যে অভিযানটি শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট, এতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা, লঙ্ঘন হবে কিনা। সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে কোনো মানবাধিকার লঙ্ঘন হবে না, কিন্তু তারা তাদের যেটি অবস্থান সেটি তো তারা জানেন। তার আরো একটি প্রশ্ন ছিল, নতুন সরকারের অধীনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তমূলক হওয়া উচিত। দর্শক, এই জায়গাটায় কিন্তু ট্রেসি জ্যাকবসন আর প্রশ্ন করেননি, তিনি মতামত দেননি, তিনি সরাসরি তার একটা মানে অবস্থান তিনি জানিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে বা অন্তর্বর্তী সরকার যে নতুন নির্বাচনটি করতে যাবে সেটি ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনেই হোক কিংবা আলাদাভাবে কোনো অন্তর্বর্তী কোনো কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হোক, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, নিরপেক্ষ হবে না, এরকম একটি ধারণা মানুষের মনে তৈরি হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ইতিমধ্যে সংশয় প্রকাশ করেছেন। ফলে অন্তর্বর্তী সরকার যখনই নির্বাচন করতে যাক না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সুষ্ঠু ভালো নির্বাচন করতে পারবেন না, এই একটা পারসেপশন মানুষের মধ্যে তৈরি হয়েছে এবং সেটি ভিত্তিমূল পেতে শুরু করেছে। কূটনীতিকদের কানেও এই বিষয়টি গিয়েছে যে মানুষ এখন বিশ্বাস করে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যবস্থাপনায় আসলে কোনো ভালো নির্বাচন হবে না। সেই কারণে তিনি জানতে চেয়েছেন যে, তিনি বলেছেন যে নতুন সরকারের অধীনে নির্বাচন অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত। ইনক্লুসিভ একটা নির্বাচন তারা চায় মার্কিন যুক্তরাষ্ট্র। এই যে ইনক্লুসিভ চাই, ইনক্লুসিভনেসটা কি দর্শক? ইনক্লুসিভনেসটা হচ্ছে যে অল মানে প্লেয়ার্স যারা আছে পলিটিক্যাল ফিল্ডে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আছে, ইনক্লুডিং আওয়ামী লীগ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকেও আগামী নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখতে চায়। আমি আমার অনেক আগের একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম দর্শক, যে ইউরোপীয় ইউনিয়নের ঢাকার কূটনীতিকরা ঢাকায় আওয়ামী লীগের প্রতিনিধিদের সঙ্গে তারা কথা বলার চেষ্টা করেছেন, তাদেরকে খোঁজখবর করেছেন, কিন্তু সবাই দেশ ছাড়া পলাতক হয়, তারা কাউকে খুঁজে পাননি কথা বলার জন্য। কিন্তু কূটনীতিকরা, ইউরোপীয় কূটনীতিকরা, পশ্চিমা কূটনীতিকরা, বিভিন্ন দেশের কূটনীতিকরা এটি বিভিন্ন সময় প্রকাশ করেছেন, বলেছেন যে তারা আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চায়, রাজনীতিতেও দেখতে চায়। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসাবে ট্রেসি জ্যাকবসন, চার্জ দ্য অ্যাফেয়ার্স ইন ঢাকা, তিনি স্পষ্টভাবে বলে দিলেন যে নির্বাচনটি ইনক্লুসিভ হওয়া উচিত, অবাধ হওয়া উচিত, সুষ্ঠু হওয়া উচিত, অর্থাৎ নির্বাচনটি অবশ্যই আওয়ামী লীগ যাতে অংশগ্রহণ করতে পারে, আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত হওয়া উচিত, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান, সেটি তিনি জানিয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথাবার্তা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো সেই একই কথা রিপিট হয়ে যাবে, আমি আর বললাম না, কিন্তু সামগ্রিকভাবে সরকার যে পারফর্ম করতে পারছে না, আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না, নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না, এই বিষয়টি নিয়ে কূটনৈতিক মহলে উদ্বেগ আছে, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগ আছে, এবং সেই উদ্বেগের বিষয়টি
ট্রেসি জ্যাকবসন সেখানে জানিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে দর্শক আমি আরো একটি ঘটনা উল্লেখ করতে চাই, যে ঠিক ঢাকায় যখন এই বিষয়গুলো চলছে, মানে ট্রেসি জ্যাকবসন যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে এসেছেন, তার আগে আসলে হোয়াইট হাউসে দ্য ভয়েসের করেসপন্ডেন্ট বাংলাদেশি আমেরিকান সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীর, আপনারা তাকে চিনেন, আপনারা তাকে জানেন যে তিনি স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত বাংলাদেশ বিষয় নিয়ে প্রশ্ন করে থাকেন। দস্তগীর জাহাঙ্গীর এখন যেহেতু নতুন সরকারের স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংটি এখনো শুরু হয়নি, ফলে তিনি ইমেল করে স্টেট ডিপার্টমেন্টের কাছে জানতে চেয়েছিলেন যে বাংলাদেশ এই যে ধানমন্ডি 32 নম্বরকে ভেঙে ঘুরিয়ে দেওয়া হলো, সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, সারা দেশে যে একটা নৈরাজ্যকর অবস্থা শুরু হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই বলতে চলে, এমন একটি পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অবস্থান কি, তারা এই বিষয়টা নিয়ে সরকারকে কোনো পরামর্শ দিবে কিনা বা তাদের কোনো অবস্থান আছে কিনা এই বিষয়ে জানতে চেয়েছিলেন। মঙ্গলবারই আসলে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ফিরতি ইমেইলে দস্তগীর জাহাঙ্গীরকে একটি জবাব দিয়েছেন এবং তিনি বলেছেন যে ঢাকায় যে ঘটনাগুলো ঘটেছে আমরা নিবিড়ভাবে ক্লোজলি এই যে 32 নম্বরে হামলা এবং টার্গেট করে তিনি এই শব্দটি বলেছেন যে টার্গেটেড ডিস্ট্রাকশন অফ প্রপার্টি অফ আওয়ামী লীগ লিডার্স, আওয়ামী লীগ নেতাদের মানে টার্গেট করে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভেঙে ফেলার যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো স্টেট ডিপার্টমেন্ট ক্লোজলি মনিটর করছে।